আজ আমি হাজির হয়েছি ডান্স অব দ্য ফনিক্সের পার্ট ৪ নিয়ে। চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতেই ইউমিং সেলেস্টিয়াল প্যালেসের লাইব্রেরিতে আসে। সে খোঁজ করতে চাইছিল যে মিউকে কে জাগাচ্ছে, কিন্তু সেখানে উইউ থাকায় সে লাইব্রেরির মধ্যে যেতে পারে না। এরপর ইউমিং এর সাথে জুও দেখা করে আর তাকে বলে সে যেন তার সাথে কাজ করে, কিন্তু ইউমিং বলে তুমি যা ভাবছো আমি এমনটা নই, আর আমাদের দুজনের রাস্তাও আলাদা, তাই আমাকে দিয়ে এসব কাজ করানোর চিন্তাও করবে না। ইউমিং যাওয়ার পর জুও ভাবে আমি জানি তোমার দুর্বলতা হচ্ছে ওই ফ্যাং ইউ। জাওই এদিকে আবারও কিছু আজব ধরনের কেক বানিয়ে জুয়ানের কাছে আনে আর তাকে খেতে দেয়। জুয়ান প্রথমে খেতে চায় না, কিন্তু তার মন রাখার জন্য সে খেয়ে দেখে, কিন্তু এবারেরটাও ঠিক আগেরটার মতো আজব হয়েছে, তাই সে বলে এটা এতটাও খারাপ হয়নি। জাওই বলে ঠিক আছে, তাহলে তুমি সবগুলো খেয়ে দেখো। এটা শুনে জুয়ান একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। জুনলিন, রানী আর তার বাবা মিলে যখন খাবার খাচ্ছিল, তখন রানী তাকে আবারও নিজের স্পিরিচুয়াল প্রিন্সেস খোঁজার কথা বলে। জুনলিন বলে যখন সময় আসবে তখন সে বলে দেবে কে তার স্পিরিচুয়াল প্রিন্সেস হবে, তাই রানী যেন এটা নিয়ে চিন্তিত না হয়। কিন্তু রানী বলে তার মানে তোমার স্পিরিচুয়াল প্রিন্সেস খোঁজার যোগ্যতা কি আমার নেই? এটা শুনে জুনলিনের বাবার একদমই পছন্দ হয় না আর বলে আমি চাই না তুমি এভাবে কথা বলো, কিন্তু তুমি আজ এমনটা করেছো। তাই সে তাকে শাস্তিস্বরূপ স্কাই রিচিং টাওয়ারের মধ্যে 2 ঘন্টার জন্য বসে থাকতে দেওয়া হয়। কিন্তু জুনলিনও কম ছিল না, সে প্রস্তুত হয়ে যায় শাস্তি মেনে নেওয়ার জন্য। জুনলিন এরপর 2 ঘন্টার জন্য স্কাই রিচিং টাওয়ারে চলে যায়। তার অনেক কষ্ট হচ্ছিল, তাও সে তাদের কথা অনুযায়ী সেখানে 2 ঘন্টা পর্যন্ত বসে থাকে। পরদিন ইউমিং আবারও ডার্ক নাইট কোডের হেডের সাথে দেখা করে আর বলে যদি মিউ আবারও জীবিত হয় তাহলে সে তার সাথে লড়াই করবে, কিন্তু ডার্ক নাইট কোডের হেড তাকে না করে দেয়। সে বলে তুমি তার সাথে লড়াই করে 1 মিনিটও টিকতে পারবে না, কারণ এই পুরো মাউন্টেনে মিউ একজনই আছে যাকে আমি নিজেও ভয় পাই, কারণ তার স্পিরিচুয়াল পাওয়ারগুলো অনেক বেশি হাই, এতটাই যে তুমি কল্পনাও করতে পারবে না। অন্যদিকে উইউ ফ্যাংইউকে বলে আমি জানি তুমি এখানে কেন এসেছো, আমার মনে হয় তোমার সাথে আমার কিছু সম্পর্ক আছে। তাই সে তাকে লাইব্রেরির চাবি দিয়ে দেয় আর বলে আমি জানি না তুমি এখানে কেন এসেছো, কিন্তু যখন সময় হবে তখন তুমি এই চাবিটা ব্যবহার করতে পারবে। জুনলিন ফ্যাংইউকে খোঁজার জন্য ইউজির কাছে যায়। ইউজি বলে ফ্যাংইউর নাকি কিছু কাজ আছে, তাই সে এখানে নেই। উইউ ফ্যাংইউকে বলে তোমার এখানে আসার উদ্দেশ্য তুমি ভালো করেই জানো, কিন্তু তুমি কাউকে ভালোবেসে নিজের উদ্দেশ্যের কথা ভুলে যাবে না। তার তখন মিউয়ের কথা মনে পড়ে, মিউ তাকে ঠিক একই কথা বলেছে। ফ্যাংইউ ভাবে তার উদ্দেশ্য তো সত্যি একটাই। এরপর জুনলিন তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে তাকে বাহানা দিয়ে বলে সে এখানে একটু বিজি আছে। জুনলিন চলে গেলে সেখানে আমরা ইউমিংকে দেখি। ইউমিং এখানে এসে বলে আমি তোমার সাথে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনি, তাই আমার সাথে চলো। ফ্যাংইউ তাকে না করলেও সে তাকে জোর করে ওখান থেকে নিয়ে যায়, যেটা আবার জুনলিন দেখছিল। জুনলিন এটা দেখে অনেক বেশি জেলাস হয়। যাই হোক, রাতের বেলা ফ্যাংইউ যখন ঘুমিয়েছিল তখন সে ছোট্ট পাখিটা তাকে আবারও নিজের কাছে আনে। ফ্যাংইউ বলে আমি জানি না উইউ আর মিউয়ের মধ্যে কি সম্পর্ক, তুমি কি আমাকে বলতে পারবে? কিন্তু পাখিটা বলে আমি নিজেও কিছু জানি না, তবে আমার মনে হয় উইউ তোমাকে তোমার মাস্টার মিউকে ওঠাতে সাহায্য করতে পারবে। তুমি আমাকে একটা সত্য কথা বলো, তুমি কি জুনলিনকে পছন্দ করো? ফ্যাংইউ প্রথমে ভাবতে থাকে, পরে বলে সে পছন্দ করে না, কিন্তু এটা আবার সে পাখিটা ধরে ফেলে আর বলে তুমি আমাকে মিথ্যে বললেও নিজেকে কখনো মিথ্যে বলতে পারবে না। পরদিন ফ্যাংইউ আবারও নিজের মাস্টারের কথা মনে পড়ে, তাই সে তখন থেকে জুনলিনকে ইগনোর করা শুরু করে। জুনলিন নিজেও জানতো না ফ্যাংইউ কেন তাকে ইগনোর করছে। ফ্যাংইউর সাথে তখন ফ্যাংজির দেখা হয়। সে তাকে বলে তুমি জুনলিনকে ইগনোর কেন করছো? ফ্যাংইউ বলে তার বেশি বেশি করে পড়তে হয়, তাই সে তার থেকে একটু দূরে থাকছে, কিন্তু তাকে ইগনোর করছে না। ফ্যাংজি বলে কিছুদিন পর আমাদের রাজার বার্থডে আসতে চলেছে। প্রত্যেক বছরই সেখানে স্পেশালভাবে একটা কাপল ডান্স হয়, যেখানে ছেলেটা হচ্ছে জুনলিন আর মেয়েটাকে সবসময় রানী নিজেই ঠিক করে, আর এবারও রানী এখানে আসবে। কিন্তু তুমি কি জুনলিনকে পছন্দ করো না, নাকি তুমি জুনলিনের সাথে অন্য একটা মেয়েকে দেখতে তোমার ভালো লাগবে? ফ্যাংইউ বলে আমি একদমই তাকে পছন্দ করি না, কিন্তু ফ্যাংইউর ফেস দেখে তো সবকিছুই বোঝা যাচ্ছে। সে বলে ফ্যাংজুনের সাথে অন্য কোনো মেয়ে ডান্স করবে এতে তার কিছুই যায় আসে না, কারণ সে তো তাকে পছন্দই করে না। এটা আবার জুনলিন নিজেও শুনে নেয়। প্রথমে সে একটু অবাক হয়, কিন্তু পরে তার মন খারাপ হয়ে যায়, কারণ সে তাকে বলেছিল ফ্যাংইউ নাকি তাকে পছন্দ করে, কিন্তু এবার সে বলছে সে তাকে পছন্দ করে না। রানী এরপর একাডেমিতে চলে আসে। জুনলিনের সাথে পারফর্ম করার জন্য সে জুয়োকে বেছে নেয়, যেটা দেখে আবার জুনলিনের ভালো লাগে না। জুনলিন বলে আমরা তো প্রতি বছরই এটাই করে আসছি, কিন্তু এবারে কিছুটা আলাদা হোক।
আমি চাই সব মেয়েদের মধ্যে একটা কম্পিটিশন হোক, যে এই কম্পিটিশনে জিতবে আমি তার সাথে পারফর্ম করব, যেটা রানীরও আবার পছন্দ হয়। রানী বলে ঠিক আছে, তাহলে প্রত্যেকের মধ্যে কম্পিটিশন হবে। রাতের বেলায় জুয়োর বোন জুয়োকে বলে যেহেতু জাউই আমাদের সাথে থাকে না, তাই আমাদের উচিত তাকে বের করে দেওয়া, সে যেন আমাদের বোন হয়ে আর না থাকে। জুয়ো রেগে বলে তোমার সাহস কিভাবে হয় তাকে এই কথা বলার, সে আমাদের ছোট বোন, তাই সবসময় আমাদের তাকে প্রোটেক্ট করতে হবে, যেটা আবার এর পছন্দই হয় না। তাই সে ভাবে কিছু না কিছু হয়তো সে জাউইর থেকে বদলা নেবে। জাউই ফ্যাংইউকে বলে আমি জানি তুমি জুনলিনকে পছন্দ করো, কিন্তু তাও কেন তুমি সে কম্পিটিশনে অংশ নেবে না। ফ্যাংইউ বলে সে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। বাহিরে আমরা জুনলিনকে দেখতে পাই যে ফ্যাংইউর সাথে কথা বলতে এসেছে, কিন্তু তার এ কথা সে শুনতে পায় আর আবারও তার মন খারাপ হয়ে যায়। পরদিন জুয়োর ছোট বোন, যার নাম ছিল মিউইয়াও, সে জাউইকে তার ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, যেটা শুনে আবার জাউই রেগে তার উপর অ্যাটাক করে। আর মিউইয়াও তো এই সুযোগটারই অপেক্ষায় ছিল। মিউইয়াও নিজের স্পিরিচুয়াল এনার্জি দিয়ে জাউইর উপর অ্যাটাক করে। জাউই তার সাথে পেরে ওঠে না আর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। জুয়ান এসে দেখে জাউই অজ্ঞান হয়ে গিয়েছে, তাও আবার তাকে মিউইয়াও আঘাত করেছে। এটা দেখে সে মিউইয়াওকে রেগে বলে যদি জাউইর কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। তুমি ইচ্ছে করে তাকে রাগিয়েছো যাতে সে তোমার উপর অ্যাটাক করে, আর এ সুযোগে তুমি তাকে আঘাত করতে পারো। সে কখনোই তোমার স্পিরিচুয়াল পাওয়ারের সাথে পেরে উঠবে না, তারপরও তুমি তাকে আঘাত করেছো। জুয়ান তাকে কথা শুনিয়ে জাউইকে সেখান থেকে নিয়ে যায়। ফ্যাংইউর কাছে ইউমিং আসে আর তাকে বলে সে তাকে একটা জায়গায় নিয়ে যেতে চায়। প্রথমে ফ্যাংইউ মানা করলেও পরে সে জুনলিনকে দেখে বলে ঠিক আছে, আমি তোমার সাথে যাব, আর সে তার হাত ধরে নেয়। অন্যদিকে পুরো একাডেমিতে এটা ছড়িয়ে গিয়েছে মিউইয়াও নিজের ছোট বোন জাউইকে আঘাত করেছে, যেটা শোনার পর প্রত্যেকটা টিচার মিলে তাকে শাস্তি দেয়, তাকে 7 দিনের জন্য জেলে রাখা হবে। তার এসব কর্মকাণ্ড দেখে জুয়ো প্রত্যেকের কাছে নিজেকে ভালো করার জন্য সবার কাছে ক্ষমা চায়, কিন্তু ফ্যাংইউ এটাতে রাজি হয় না। সে বলে তোমার বোন যেহেতু জাউইকে আঘাত করেছে, তাও তার কোনো স্পিরিচুয়াল পাওয়ার না থাকা সত্ত্বেও, তাহলে অবশ্যই সে অন্যদেরকেও আঘাত করবে। এমনিতেও এই সেলেস্টিয়াল প্যালেসের লোকেরা দুর্বলদের উপর একটু বেশি অত্যাচার করে, তাই আমিও এই কম্পিটিশনে পার্টিসিপেট করব, যাতে আমি তোমাকে হারাতে পারি। কারণ তোমরা সেলেস্টিয়াল প্যালেসের লোকেরা প্রত্যেককে দুর্বল ভাবো, তাই আমিও তোমাকে এটা দেখিয়ে নেব। জুয়ো বলে ঠিক আছে, তাহলে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। জুনলিন এটা শুনে অনেক বেশি খুশি হয়। ফ্যাংইউ এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। সে যে করে হোক ফ্যাংইউর সাথে পারফর্ম করতে চায়, তাই তাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসে, যাতে সে নিজে ফ্যাংইউকে ট্রেনিং করাতে পারে আর জুয়োকে হারাতে পারে। জুনলিনের পর তাকে তলোয়ারের অনেকগুলো মুভস দেখায় আর তাকেও এমন করতে বলে। ফ্যাংইউ বলে তুমি তো এই মুভগুলো আমাকে একবারই দেখিয়েছো, তাই আমি কিভাবে করব। যেটা শুনে জুনলিন নিজে ফ্যাংইউকে তলোয়ারের মুভসগুলো কিভাবে করতে হয় তা শিখাতে থাকে। জাউই এদিকে এখনো অজ্ঞান ছিল, তার এমন অবস্থা দেখে জুয়ান বলে তোমার এমন অবস্থা করার জন্য আমি তো তার থেকে অবশ্যই বদলা নেব। এদিকে ফ্যাংইউ তলোয়ারের মুভসগুলো অনেক ভালোভাবে করছিল। জুনলিন বলে এতটুকুতে হবে না, কারণ তুমি এতটুকুই করে জুয়োকে কখনোই হারাতে পারবে না। জাউইর এরপর জ্ঞান ফিরলে সে জুয়ানকে বলে ফ্যাংইউ আর জুয়োর ম্যাচটা কিছুক্ষণ পরে শুরু হবে, তাই সে তার সাথে দেখা করতে চায় আর তাকে সাপোর্ট করতে চায়। তার এসব কথা আবার বাহির থেকে জুয়ো নিজেও শুনছিল। জুয়ো সবসময় জাউইকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু জাউইর মুখে শুধুমাত্র ফ্যাংইউর কথা শুনে তার অনেক বেশি খারাপ লাগে, কারণ এই ম্যাচটা যেমন তার জন্য ইম্পর্টেন্ট তেমন ফ্যাংইউর জন্য। কিন্তু প্রত্যেকে ফ্যাংইউর পরোয়া করলেও তার কথা কেউ ভাবেনি। এমনকি আজ তো তার ছোট বোনও ফ্যাংইউর পক্ষে কথা বলছে। তার ফ্যাংইউর উপর আরও বেশি রাগ হতে থাকে যে ফ্যাংইউ তার থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। কিছুক্ষণ পর ফ্যাংইউ আর জুয়োর কম্পিটিশন শুরু হয়। উইউ বলে তাদের দুজনের হাতে দুটো পিতা বাঁধা আছে, যে এই পিতাটা আগে খুলতে পারবে সে এই কম্পিটিশনে জিতে যাবে। তাদের কম্পিটিশন শুরু হলে ফ্যাংইউ জুয়োর সাথে খুব ভালোভাবে লড়াই করছিল। তার এতটা ভালো পারফরমেন্স দেখে সবাই খুশি হয়, হবেই না কেন, কারণ ফ্যাংইউকে তো জুনলিন নিজেই ট্রেনিং করিয়েছে। জুয়ো বলে আমি ভেবেছিলাম তোমার সাথে লড়াই করে এই কম্পিটিশনটা খুব তাড়াতাড়ি শেষ করব, কিন্তু মনে হচ্ছে তা হবে না। এটা বলে সে নিজের আইস পাওয়ার ইউজ করে। জুয়ো নিজের আইস পাওয়ারের মাধ্যমে নিজেকে একটা বার্ডে কনভার্ট করে। জুয়োর স্পিরিচুয়াল পাওয়ারটা এতটাই হাই ছিল সেখানে সবকিছু বরফ হয়ে যায়, এমনকি সে ফ্যাংইউর পাগুলো বরফ দিয়ে জমিয়ে দেয়। জুয়ো যখনই নিজের সম্পূর্ণ আইস পাওয়ার দিয়ে ফ্যাংইউর উপর অ্যাটাক করে, তখন ফ্যাংইউর মধ্যে থাকা রিং থেকে কিছু আলো বের হয় আর সেখান থেকে অনেকগুলো ফায়ার। এর কারণে জুয়োর অ্যাটাকগুলো কোনো কাজেই আসে না। জুয়ো নিজে প্রথমে এটা দেখে অবাক হয়। রিংয়ের মধ্যে থাকা পাখিটা ফ্যাংইউকে বলে জুয়োর কাছে তোমার সে ফিনিক্স ব্লাডটা আছে। ফ্যাংইউ তখন জুয়োর হাতে সে ব্রেসলেটটা দেখতে পায়।
এরপর তারা দুজনে তলোয়ার নিয়ে আসে লড়াই করার জন্য, আর ফ্যাংইউ সুযোগ বুঝে তার হাতে থাকা পিতাটি কেটে দেয়, যার ফলে এই ম্যাচটা শেষ হয়ে যায়। আর উইউ ঘোষণা করে দেয় ফ্যাংইউ এই ম্যাচটা জিতে গিয়েছে। জুয়ো যাওয়ার সময় ফ্যাংইউ তাকে আটকায় আর বলে, তোমার হাতে থাকা এই আইস ব্রেসলেট কোত্থেকে এসেছে? জুয়ো তাকে উল্টো প্রশ্ন করে, এই ব্রেসলেট আমার কাছে এসেছে, কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো? ফ্যাংইউ বলে, কারণ এটার মধ্যে আমার ফিনিক্স ব্লাড আছে। তখন সেখানে জুনলিন আসে। ফ্যাংইউ বলে, জুয়ো আমার ফিনিক্স ব্লাডটা নিয়ে নিয়েছে, আর এই আইস ব্রেসলেটের মধ্যে এটা আছে। তার কিছু বলার আগে সেখানে রানী চলে আসে। জুয়ো এই সুযোগে বলে, আমি এই ম্যাচটা হেরে গিয়েছি, আমি এটা স্বীকার করছি, কিন্তু তারপরও ফ্যাংইউ আমাকে বিরক্ত করছে। ফ্যাংইউ বলছে এই আইস ব্রেসলেটের মধ্যে নাকি তার ফিনিক্স ব্লাড আছে, যেটা শুনে রানী জুয়োকে বাঁচানোর জন্য বলে, এই ব্রেসলেট তো আমি তাকে দিয়েছি, তার মানে কি তোমার ফিনিক্স ব্লাড আমি চুরি করেছি? তার এসব কথা শুনে আবার ফ্যাংইউ অবাক, সে কিছুই বলতে পারে না। ফ্যাংইউ এরপর সবাইকে বলে সে একটু মিথ্যে কথা বলছে না, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করতে চায় না। জুনলিন কিছু করছে না দেখে জুয়ান এসে বলে, তোমার জায়গা যদি আমি হতাম তাহলে আমি যে মেয়েটাকে পছন্দ করি তার জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যেতাম। কিন্তু জুনলিন তার কথা কোনো উত্তর দেয় না। এরপর সে অন্য একটা জায়গায় গিয়ে বলে, আমি জানি আমি রানীকে কোনো প্রশ্ন করতে পারবো না, যদি আমি তাকে প্রশ্ন করি তাহলে সে হয়তো ফ্যাংইউর কোনো ক্ষতি করতে পারবে, তাই আমি চাই তোমরা দুজনে এই কাজটা করো। রানী এদিকে জুয়োকে বলে সে আইস ব্রেসলেটটা তাকে দেওয়ার জন্য। জুয়ো না চাইতো তাকে সে আইস ব্রেসলেটটা দিয়ে দেয়। রানী বলে, ৩ বছর আগে ফ্যাংইউ এখানকার সবথেকে জিনিয়াস কাল্টিভেটর ছিল, কারণ তার কাছে এই ফিনিক্স ব্লাডটা ছিল, এমনকি তুমিও তার সাথে পেরে উঠতে না। সে নিজের ফিনিক্স ব্লাডটা ছাড়া কিছুই করতে পারবে না, তাই আমি চাই না এই ফিনিক্স ব্লাডটা তার হাতে যাক। ফ্যাংইউ এটা ফিরে পেলে সে আবারও স্পিরিচুয়াল প্রিন্সেস হবে, আমি চাই না সে স্পিরিচুয়াল প্রিন্সেস হোক। আমি তোমাকে এটা ফিরিয়ে দিচ্ছি, কারণ তোমাকে এটা খুব সাবধানে রাখতে হবে, ফ্যাংইউ এর হাতে যেন এই ব্রেসলেটটা না পড়ে। ফ্যাংইউ এদিকে মন খারাপ করে বসেছিল, কারণ তার কথা কেউ বিশ্বাস করছিল না। তখন জুনলিন আসলে ফ্যাংইউ বলে, তুমি এখানে কেন এসেছো? আমার কথা তো তুমি নিজেও বিশ্বাস করছিলে না। জুনলিন বলে, যদি তখন আমি কিছু বলতাম তাহলে অবশ্যই রানী তোমাকে শাস্তি দিত, আমি তোমার ফিনিক্স ব্লাডটা ফিরিয়ে আনার জন্য তোমাকে সাহায্য করতে পারতাম না, তাই যা করতে হবে আমাদেরকে খুব ভালো করে চিন্তা করতে হবে। এরপর ফাইনালি রাজার বার্থডের দিন চলে আসে, যেখানে ফ্যাংইউ আর জুনলিন তো অনেক ভালোভাবে পারফরমেন্স করে, যেটা দেখে আবার প্রত্যেকেই খুশি হয়। ফ্যাংইউকে দেখে ইয়ান আর নিং দুজনে অনেক বেশি প্রশংসা করে, আর রাজা যখন তাকে চিনতে পারে তখন সে রানীকে বলে, ৩ বছর আগে ফ্যাংইউ এর সাথে তো জুনলিনের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে। তার কথা ঘোরানোর জন্য জুয়ো রাজাকে বলে সে তার জন্য অনেক সুন্দর একটি গিফট রেডি করেছে। রানীও বলে সে এই মেয়েটাকে চুজ করেছে, জুনলিনের জন্য জুয়ো কেমন হবে। রাজা কোনো ডিসিশন নেওয়ার আগে জুনলিন বলে, কেউ যেন তার জন্য কোনো মেয়ে না দেখে, কারণ সে নিজে একজনকে চুজ করেছে, আর সে হচ্ছে ফ্যাংইউ। রানী বলে, আমি জানি ফ্যাংইউর ফিনিক্স ব্লাডটা হারিয়ে গিয়েছে, তাই তোমার তার উপর দয়া করার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি ফ্যাংইউ নিজেও একটা ভালো ছেলে পেয়ে যাবে। কিন্তু জুনলিন এটাতে রাজি ছিল না, আর বলে, আমি ফ্যাংইউকে সত্যি অনেক ভালোবাসি, তাই যদি বিয়ে করতে হয় তাহলে আমি তাকেই করব। জুনলিনের কথা শুনে রাজা রেগে যায় আর বলে, নিজের বিয়ের ডিসিশন নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? জুনলিনও সোজাসুজি বলে দেয় সে যদি কখনো বিয়ে করে তাহলে ফ্যাংইউকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না, তাই তার বাবা রাজি হোক বা না হোক। রাজা তখন নিচ থেকে একটা ডায়েরি উঠিয়ে নেয়। এই ডায়েরিটা জুনলিনকে ফ্যাংইউ তার বার্থডের সময় গিফট করেছে, যেখানে একটা ড্রয়িং আঁকা ছিল। এই ড্রয়িংটা দেখে রাজার তখন নিজের স্ত্রীর কথা মনে পড়ে, যে জুনলিনের মা ছিল। রাজা তাকে অনেক বেশি ভালোবাসতো। রাজা ফ্যাংইউকে জিজ্ঞেস করে এই ডায়েরিটার মধ্যে থাকা ড্রয়িংটা কে এঁকেছে। ফ্যাংইউ বলে এটা সে এঁকেছে। তার কথা শুনে রাজা অনেক খুশি হয় আর বলে, যদি তুমি তোমার ফিনিক্স ব্লাডটা পেতে পারো তাহলে তুমি জুনলিনের স্পিরিচুয়াল প্রিন্সেস হতে পারবে। যেটা শুনে আবার জুনলিন অনেক খুশি হয়। তাদের এই ডিসিশনে আবার রানী খুশি ছিল না, কারণ এখানে আসার আগে সে প্ল্যান করে রেখেছিল কি করবে, কিন্তু তার প্ল্যান মোতাবেক তো কিছু হয়ই না, উল্টো সবকিছু গড়বড় হয়ে যায়। তাই সে জুয়োকে ডেকে নিয়ে বলে, তুমি কি জুনলিনকে সত্যি পছন্দ করো? জুয়ো বলে, আমি শুধু জেতাকে পছন্দ করি, কারণ আমি কোনো কিছুতে হারতে চাই না। যেটা শুনে রানী বলে, এজন্যই আমি তোমাকে বলেছিলাম আমরা দুজনে একই, তাই তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো। জুয়ো বলে, রানী যা বলবে সে তাই শুনবে। এরপর আমরা ইউমিংকে দেখি, যে কিনা এখনও উইউর পিছু করছিল। তার সন্দেহ হচ্ছিল কোথাও না কোথাও মিউকে জাগানোর পেছনে হয়তো উইউর হাত আছে।
ফ্যাংইউকে এরপর ছোট্ট পাখিটা ডেকে নিয়ে বলে, তোমাকে খুব তাড়াতাড়ি ল্যান্টনের দ্বিতীয় টুকরোটা খুঁজে বের করতে হবে। আর আমার কেন জানি মনে হচ্ছে এই প্যালেসে কিছু না কিছু একটা গন্ডগোল আছে, আর খুব তাড়াতাড়ি কিছু একটা হবে। ফ্যাংইউ তাকে জিজ্ঞেস করে, সে বলে, আমি জানি না, তবে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটতে চলেছে। রাতের বেলা যাওই ফ্যাংইউকে বলে, আজ একটা ফেস্টিভ্যাল আছে, যে ফেস্টিভ্যালে প্রত্যেকটা মেয়ে নিজেদের ভালোবাসার মানুষের জন্য একটা লেটার লিখে, তাই তোমারও উচিত জুনলিনের জন্য একটা লেটার লেখা। সে বলে, আমি এটা পারবো না, কারণ আমি লিখতে একদমই পারি না। যাওই বলে, প্রত্যেকটা মেয়ে এখনও কিন্তু জুনলিনকে পছন্দ করে, তাদের বিশ্বাস তুমি হয়তো নিজের ফিনিক্স ব্লাডটা পাবে না, আর এ সুযোগে কেউ না কেউ হয়তো জুনলিনকে পেয়েও যেতে পারে। এটা শুনে ফ্যাংইউ বুঝতে পারে, আর যাই হোক তাকে অবশ্যই লেটার লিখতে হবে, যাতে জুনলিনকে অন্য কোনো মেয়ে নিজের করতে না পারে। অন্যদিকে আমরা ইউমিংকে দেখি, প্রথমত সে নিজের মিশনে ফেল হয়েছে, আর দ্বিতীয়ত জুনলিন সবার সামনে বলেছে সে ফ্যাংইউকে বিয়ে করবে, এজন্য ইউমিংয়ের মন খারাপ ছিল। পরদিন জাওজি জুয়ানের জন্য একটা লেটার লিখে তার টেবিলের উপর রেখে দেয়। এদিকে ফ্যাংইউ জুনলিনের জন্য লেটার লিখে, কিন্তু সেখানে আগে থেকে অনেকগুলো লেটার ছিল, তাই ফ্যাংইউ নিজের লেটার না দিয়ে চলে যায়। তার যাওয়ার পর সেখানে ফ্যাংজি আসে। ফ্যাংজি জুয়ানের টেবিলের উপর থাকা বইটা নিয়ে নেয়। এই বইটার মধ্যে জাওই নিজের লেটারটা লিখেছিল। ফ্যাংজি তো আসলেই একটা বোকা। সে যখন এই লেটারটা পড়ে তখন সে ভাবে ফ্যাংজি হয়তো তাকে পছন্দ করে আর তাকে দেখা করতে বলেছে। সে বোকার মতো জুয়ানের কাছে গিয়ে বলে, দেখো, জাওজি আমাকে পছন্দ করে, তাই সে আমাকে ডেকেছে। আমরা জুয়ানের ফেস দেখিয়ে বুঝতে পারি সে এখন কি অবস্থায় আছে। সে ভাববে, আমি তো ভেবেছিলাম জাওজি আমাকে পছন্দ করে, কিন্তু সে ফ্যাংজিকে পছন্দ করে এটা তো আমি বুঝতেই পারিনি। এদিকে ঠিক একই অবস্থায় জুনলিনও ছিল। সে এতগুলো লেটার ওখানে দেখেছে, কিন্তু যে লেটারের জন্য সে অপেক্ষা করছিল সে লেটারই সে পায়নি। তার মন খারাপ দেখে জুয়ান বলে, মেয়েরা এমনই, তারা কি করে কিছুই বোঝা যায় না। তুমি নিজে কেন ফ্যাংইউর সাথে কথা বলছো না? জাওজি এদিকে টেনশনে ছিল জুয়ান তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু এ তো নিজেই জানে না তার লেটারটা ভুল জায়গায় পৌঁছে গিয়েছে। রাতের বেলা আমরা জুওকে দেখি যে জুনলিনের কাছে এসে বলে রাজার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাই সে যেন তার সাথে যায়। তাই জুনলিনও তার সাথে চলে যায়। অন্যদিকে আমরা জাওইকে দেখি যে ল্যান্টন শোতে এসে জুয়ানের জন্য অপেক্ষা করছে, কিন্তু তখন সেখানে ফ্যাংজি আসে। ফ্যাংজি এখানে অনেক খুশি ছিল। তাকে দেখে জাওজি ভাবে সেখানে জুয়ান কেন আসেনি। তখন আমরা জুয়ানকেও দেখতে পাই, কারণ তার বিশ্বাস হচ্ছে না জাওজি ফ্যাংজিকে পছন্দ করে। তারা তিনজন হাঁটার সময় জুয়ান জাওজির হাত ধরে ফেলে। এতে করে তারা দুজনে দাঁড়িয়ে যায়, আর এ বোকা ফ্যাংজি তো হাঁটতেই থাকে। এদিকে রাজা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার কারণে ডাক্তার রানীর সামনে বলে তার স্পিরিচুয়াল পাওয়ারগুলো কম হওয়াতে সে অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু সে জুনলিনকে বলে, আমার মনে হয় এটাতে কিছু গন্ডগোল আছে। তাকে এমন কোনো পয়জন দেওয়া হচ্ছে যেটা প্রতিদিন খাওয়ার ফলে তার স্পিরিচুয়াল এনার্জিগুলো ধীরে ধীরে কমে যাবে, আর সে সবসময়ের জন্য অসুস্থ হয়ে যাবে। এই পয়জনটা অন্য কেউ নয়, বরং রানী নিজেই দিচ্ছিল। রানী একটা নির্দিষ্ট সময় ধরে রেখেছিল ও সময় মোতাবেক রাজা অসুস্থ হবে। কিন্তু এখানে সমস্যা করে ফেলে রানীর মেয়েটা, যে সবসময় রাজাকে এই পয়জনটা দিত। তার একটু ভুলের কারণে রাজা অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে নেওয়ার ফলে অজ্ঞান হয়ে যায়, যার ফলে তারা প্রত্যেকে বুঝে গিয়েছিল রাজাকে হয়তো কেউ পয়জন দিচ্ছে। এজন্য রানী যেন ধরা না পড়ে, তাই সে নিজের মেয়েটাকেই মেরে ফেলে। তার গার্ড গিয়ে জুনলিনকে বলে এই মেয়েটাই রাজাকে সবসময় পয়জন দিত, তাই রানী তাকে ধরে ফেলায় সে নিজে আত্মহত্যা করেছে, যেটা আবার জুনলিন বিশ্বাস করে না, কেননা সাধারণ একজন মেয়ে এমন কাজ কখনোই করতে পারে না। রানী এরপর এখানে এসে বলে সে যেন আজ রাত নিজের বাবার কাছেই থেকে যায়। জুনলিন তো এটাতে রাজি হয়, কিন্তু অন্যদিকে আমরা ফ্যাংইউকে দেখি যে কিনা এখনো জুনলিনের জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে গিয়েছে। সে বলে লাইব্রেরিতে যাচ্ছে সে বই পড়ার জন্য, কিন্তু ফ্যাংইউ লাইব্রেরিতে গিয়ে দেখে যে ডাক্তারটা রাজাকে দেখেছিল তার লাশ সেখানে পড়ে আছে, আর তাকে কেউ মেরে ফেলেছে। সে সাহায্যের জন্য বলে, তখন সেখানে রানীর গার্ড আসে, আর ডাক্তার নিং এর মৃত্যুর জন্য সে ফ্যাংইউকে দায়ী করতে থাকে। ফ্যাংইউ বলে সে এই খুনটা করেনি, কারণ সে এখানে আসার আগে নিং মারা গিয়েছে। কিন্তু রানীর গার্ড কিছুই শোনে না, আর তাকে অ্যারেস্ট করে নেয়। সে তাকে ইনভেস্টিগেট রুমে নিয়ে যায় আর বলে কেউ একজন আছে যে তোমাকে দেখেছিল 2 ঘন্টা আগেও তুমি লাইব্রেরির আশেপাশে ছিলে। তখন সেখানে আমরা জুয়োর ছোট বোনের মেয়েটকে দেখি। সেও ফ্যাংইউকে দেখতে পারতো না। সে বলে আমি তোমাকে দেখেছিলাম লাইব্রেরিতে আসতে। ফ্যাংইউ চিৎকার করে বলতে থাকে সে সব কিছুই করেনি, কারণ সে 2 ঘন্টা ধরে তার রুমেই ছিল। কিন্তু তারা এটা বিশ্বাস করে না। এই খবরটা আবার রানীও জানতে পারে।
তারা দুজনেই জানতো ফ্যাংইউ কিছুই করেনি, উল্টো তার ওখানে যাওয়ার আগে নিং মারা গিয়েছে। তাও রানী বলে ফ্যাংইউ এর এ কাজের জন্য আমরা এটা সুবিধা নিতে পারি। আমাদের একটা পথের কাঁটা তো চলে গিয়েছে। তুমি এখন জুনলিনের কাছে যাও। আমি চাই না তার নজর এখানে আসুক আর সে আমাদের প্ল্যানের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। সে যখন জুনলিনকে এটা বলে জুনলিন বিশ্বাস করতে চায় না আর বলে সে নিজে ফ্যাংইউর সাথে কথা বলবে। জুও বলে আগের ফ্যাংইউ আর এখনকার ফ্যাংইউ দুজনের মধ্যে অনেক বেশি পার্থক্য, তাই সে হয়তো নিংয়ের খুনটা করতেও পারে। তখন সেখানে রানীর গার্ড আসে আর বলে রানী প্রত্যেককে কোর্টে রেখেছিল, সবাই এসেছে শুধুমাত্র ফ্যাংইউ ছাড়া, তাই প্রত্যেকের সন্দেহ ফ্যাংইউ এর উপরে আছে। জুনলিন জুওকে বলে সে এখানে কেন আছে, সে যেন চলে যায়। জুও বলে রানী আমাকে বলেছিল এখানে থাকার জন্য, যাতে আমি তোমার সাথে মিলে রাজার খেয়াল রাখি। জুনলিন যেতে চাইলেও রানীর গার্ডটাকে যেতে দেয় না। জুনলিনের মনে হয় শুধুমাত্র ফ্যাংইউ নয়, বরং সে নিজেও এখন একটা জেলের মধ্যে আটকে আছে। ফ্যাংইউকে যেখানে রাখা হয়েছিল, ফ্যাংইউ সেখানে নিজের মাস্টারের একটা পেন্টিং দেখতে পায়। তখন সে সেখানে একটা সিক্রেট রুম দেখে আর এর মধ্যে দেখে দরজাটা খুলেও যায়। সে যেতে চাইলে জুনলিন বলে আমি এখানে আগে যাব। অন্যদিকে আমরা উইউকে দেখি, যাকে দেখে মনে হচ্ছিল কোনো ডেমন তাকে পজেস করেছে। উইয়াও নিজের সামনে থাকা ওল্ড ফ্যাংকেও আঘাত করে। তারা দুজন সে মিস্টিরিয়াস রুমটার মধ্যে ঢুকলে বুঝতে পারে এখানে নিশ্চয়ই কেউ থাকতো। সেখানে থাকা বইয়ের মধ্যে নাম পড়ে ফ্যাংইউ বলে এখানে ইউনিয়াং নামের একজন থাকতো, তার কথা আমরা একটু পরেই জানতে পারবো। জুনলিন এই জায়গাটা দেখে বলে আমার মনে হয় না ইউনিং এই জায়গাটার মধ্যে আগুন লেগে মারা গিয়েছিল। সেলেস্টিয়াল প্যালেসে যখন আগুন লাগানো হয়েছিল তখন ইউনিং বেঁচে ছিল। আমার মনে হয় তার মৃত্যুটা অন্য কারণে হয়েছে। সে সেখানে একটা লেটার দেখতে পায়। ইউনিং এই লেটারটা উইউর জন্য লিখেছে। উইউ এদিকে এমন কিছু মেডিসিন খেয়ে নিয়েছিল যার ফলে তার শরীরে নিজের স্পিরিচুয়াল এনার্জিগুলো 3 গুণ বেড়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পর সে মারাও যাবে এর সাইড ইফেক্টের কারণে। তাকে আটকাতে ইউমিং আসে, কিন্তু সে ইউমিং এর গলা চেপে ধরে। তাকে দেখে মনে হচ্ছিল সে ইউমিংকে হয়তো এখনই মেরে ফেলবে। সেখানে আমরা বাওকেও দেখি, যে নিজেও বুঝতে পেরেছিল এখানে কিছু না কিছু একটা হবে। জুনলিন আর ফ্যাংইউ সে লেটারটা নিয়ে উইউর কাছে আসে আর তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে যখন থামছিল না তখন ফ্যাংইউ ভাবে সে এই ব্যারিয়ারটার ভিতরে যাবে, কিন্তু জুনলিন তাকে যেতে দেয় না। বাধ্য হয়ে ফ্যাংইউ সে লেটারটা পড়ে শোনায়। এখানে আমরা ইউনিংকেও দেখতে পাই। সে উইউকে বলছিল আমি মারা যাইনি, আমি অপেক্ষা করছি তুমি তোমার ফার্স্ট ফুলে আমার কাছে চলে আসবে। আমি জানি আমাদের সাথে যা হয়েছিল তা একেবারেই খারাপ হয়েছিল, আমাদের আলাদা হওয়া উচিত ছিল না, কিন্তু তারপরও তুমি তোমার জীবনের উদ্দেশ্যটা ভুলে যাচ্ছ। এটা শোনার পর উইউ নিজের হুঁশে আসে, কিন্তু সেই মেডিসিনটার কারণে তার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। উইউ বলে ইউনিং সবসময় আমার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু আমি সবসময় বদলা নেওয়ার কথা ভাবতাম। আমাকে সত্যটা বলার জন্য তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে কিছু জানাতে চাই। এরপর সে তাকে বলে ল্যান্টনের দ্বিতীয় টুকরোটা কোথায় আছে। এটা বলার পর উইউ সেখানেই মারা যায়। ফ্যাংইউ তার মৃত্যুতে অনেক কান্না করছিল। ফ্যাংইউ এসবের জন্য নিজেকে দায়ী করছিল, কারণ সে যদি সময় মতো আসতে পারত তাহলে হয়তো উইউ বেঁচে থাকতে পারত। বাও এসে বলে তোমার এতে কোনো দোষ নেই, তোমার নিজেকে দোষ দেওয়া একেবারেই ঠিক হবে না। ফ্যাংইউ তখন এসব দেখে জুনলিনকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই, যেটা তোমার জানা অনেক বেশি প্রয়োজন। সে এরপর তার ফার্স্টের ব্যাপারে বলে আর বলে আমি সেই ফ্যাংইউ নই যার সাথে তোমার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে, আর তুমি যাকে পছন্দ করো। জুনলিন বলে তাতে কিছুই যায় আসে না, যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই আমি সবকিছু বুঝে গিয়েছি। আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে নিজে সত্যটা বলবে। জুও দূর থেকে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল। তার আবারও মনে হতে থাকে ফ্যাংইউ তার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। বাও এরপর রাজাকে বলে সে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তাকে কিছু মেডিসিন দেওয়া হচ্ছিল যার ফলে তার স্পিরিচুয়াল পাওয়ারগুলো একেবারেই শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি যে মেডিসিনটা দিয়েছি এর মধ্যে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অন্যদিকে জুও জাউজির কাছে এসে বলে আমি নিজ কানে শুনেছি ফ্যাংইউ নিজে বলেছিল সে নাকি ফ্যাংইউ নয় বরং অন্য কেউ। জাউজি বলে আমি জানি তুমি তাকে পছন্দ করো না, কিন্তু তার মানে এই নয় যে তুমি তার ব্যাপারে আমার সামনে মিথ্যা কথা বলবে। জাউজি তার কথা না শুনলে জুও এরপর রানীর কাছে যায়। আজকে তো রানীকে দেখতে পুরো অন্যরকম লাগছিল। জুও বলে ফ্যাংইউ আমার কাছ থেকে আমার সবকিছু ছিনিয়ে নিচ্ছে, এমন চলতে থাকলে আমাদের প্ল্যান মতো কিছুই হবে না। সে বলে আমি তা জানি। তখন সেখানে ডেমনদের লিডার আসে, যে হচ্ছে ইউমিং এর বাবা। তাকে দেখে আবার জুও অনেক বেশি অবাক হয়, কারণ সে জানতো না রানী নিজেই ডার্ক নাইট কোডের হেডের সাথে মিলিত আছে। রানী বলে তুমি যদি নিজেকে আরো পাওয়ারফুল করতে চাও আর ফ্যাংইউর ফিনিক্স ব্লাডটা ইউজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ডার্ক নাইট কোডের হেডের হেল্প অবশ্যই নিতে হবে। জুও তার কথাতে রাজি হয়ে যায়।
কেননা সে যে কোনো মূল্যে হোক ফ্যাংইউকে হারাতে চায়। উইউর কথা মতো ফ্যাংইউ সে ল্যান্টনের দ্বিতীয় টুকরোটা পেয়ে যায়, আর সে স্পিরিট রিংয়ের মাধ্যমে সে পাখিটাকে বলে দেয় দ্বিতীয় টুকরোটা সে পেয়ে গিয়েছে। জুও এদিকে ডার্ক নাইট কোডের হেল্প নিচ্ছিল তার পাওয়ারগুলো বাড়ানোর জন্য। ডার্ক নাইট কোডের হেড তো অনেক বেশি খুশি হয়, কারণ তার প্ল্যানটা কাজ করছে। সে আর রানী মিলে জুয়োর ব্যবহার করছে, কিন্তু জুয়ো এটা একটুও বুঝতে পারছে না। ফ্যাংইউ এরপর সে ল্যান্টনের টুকরোগুলোকে একসাথ করে, যার ফলে সেখানে একটা পাওয়ার ক্রিয়েট হয়, আর এই পাওয়ারের কারণে মিউর হাতে একটু নড়চড় করছিল। এর মানে সে খুব তাড়াতাড়ি জেগে যাবে। রানী এদিকে আকাশের মধ্যে একটা তারা দেখতে পায়, যেটা কিনা অনেক বছর আগে মিউ এ তারাতে পরিণত হয়েছে। এটা দেখে রানী বুঝতে পারে নিশ্চয়ই কেউ মিউকে জাগিয়েছে। জুয়ো রানীর কাছে এসে প্রশ্ন করে তাকে কেন ডার্ক নাইট কোডের হেল্প নিতে হচ্ছে। রানী তাকে মিথ্যা একটা গল্প শোনায়। অনেক বছর আগে যখন ডেমনরা এখানে হামলা করেছিল, তখন মিউ একমাত্র ছিল যার এনার্জি লেভেল এতটাই বেশি, সে একাই সে ডেমনদের সাথে লড়াই করেছে। কিন্তু তার এনার্জি এতটা হাই হওয়ার কারণে সে কিছুদিনের মধ্যে ইমোর্টাল হয়ে যেত। কিন্তু তার এই কাল্টিভেশনগুলো রাজা নিজে বন্ধ করেছে, যার ফলে মিউয়ের আত্মা একটা তারাতে পরিণত হয়েছে। আর তখন থেকে রাজা সেলেস্টিয়াল প্যালেসের রাজা হয়েছে। সে এখন পর্যন্ত এই রাজ্যটাকে ঠিকভাবে চালাচ্ছে। জুনলিন একবার জানতে পারলে সে কখনোই তার বাবার পক্ষে থাকবে না। তাই তুমি কি চাও না যে এই পুরো সেলেস্টিয়াল প্যালেসটা বেঁচে থাকুক? একবার যদি মিউ জেগে যেতে পারে তাহলে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আর এ বোকার মতো জুয়ো তার কথাগুলো বিশ্বাস করছিল। পরদিন আমরা জুয়োর মাস্টারকে দেখি, যে এত বছর পর এই সেলেস্টিয়াল প্যালেস দেখার জন্য এসেছে। সে রানীর বোন ছিল। জুয়ো আর মিউইও মিলে তাকে পুরো সেলেস্টিয়াল প্যালেসটা দেখাচ্ছিল। তখন সে জাউজিকে দেখতে পায়। এখানে সব থেকে বড় টুইস্ট হচ্ছে জাউজি এই মাস্টারেরই মেয়ে। জাউজি যখনই সে পয়জনটা খেয়ে নিয়েছিল আর তার কাল্টিভেশন সম্পূর্ণ চলে গিয়েছিল, তখন তার মা তাকে ছেড়ে দিয়েছে। জুয়োর মাস্টারের মেয়ে জাউজি হওয়ার কারণে জুয়ো সবসময় তাকে প্রোটেক্ট করার কথা বলে। মিউইও এখানে জাউজিকে নিজের মায়ের সামনে ছোট দেখানোর জন্য অনেক কথা বলে, আর জাউজিকে বলে সে তার সাথে কম্পিটিশন করতে চায়। তখন সেখানে জুয়ান চলে আসে। জুয়ান তাদের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, কারণ মিউইওর যে স্পিরিচুয়াল পাওয়ার ছিল তাতে জাউই তার সাথে কখনোই পেরে উঠবে না। এরপর তাদের দুজনের কম্পিটিশন শুরু হয়। মিউইও বলে তুমি যত চেষ্টাই করো সবকিছুই তোমার জন্য বেকার হবে। তার কথা শুনে আবার জাউই একটু নার্ভাস হয়ে যায়। তখন সে জুয়ানের দিকে তাকায়। জুয়ান তাকে কিছু ইশারা করলে জাউই নিজের পাওয়ারের মাধ্যমে নিজের চারদিকে বরফের ব্যারিয়ার বানিয়ে দেয়। এসব কিছু জুয়ানের জন্যই হয়েছে। মিউইয়াও তার উপর অ্যাটাক করতে গেলে মাস্টার তাকে আটকে দেয়, আর বলে এই ম্যাচটা জাউই জিতে গিয়েছে। এটা শুনে আবার মিউইয়ার পছন্দ হয় না। সে মাস্টারের সাথে তর্ক করতে থাকে। মাস্টার রেগে গিয়ে বলে তুমি যদি আর একটা কথাও বলো, তোমাকে এই সেলেস্টিয়াল প্যালেস থেকে বের করে দেওয়া হবে। জুয়ো তাকে বোঝানোর জন্য আসলে মিউইও বলে সে সবসময় তাকে লেকচার দিতে আসে, সে কেন তার পক্ষে আসে না। জুয়ো বলে তুমি হয়তো জানো না, মাস্টারের মেয়ে হচ্ছে জাউই। যদি তখন জাউইর কাল্টিভেশন শেষ হয়ে না যেত, তাহলে আগে আমার জায়গায় জাউই থাকতো। জাউজি জুয়ানিকে অনেক বেশি ধন্যবাদ জানায়। জাউজি যখন তাকে ইশারা করে তার পাওয়ার ব্যাপারে না বলতো, তাহলে হয়তো জাউই নিজের কাল্টিভেশন আর কখনো ফিরে পেত না। তার কথা শুনে জুয়ান কিছু বলতে পারে না, কিন্তু সে ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। জাউজি এরপর ফ্যাংইউর কাছে যায়। সেদিন যে ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল তা তো রাজার অসুস্থ হওয়ার কারণে এটা আজকে হচ্ছে। তুমি কি সেখানে যাবে? ফ্যাংইউ তার কথায় রাজি হয়ে যায়। আসলে এসব তো কিছুই হচ্ছে না, বরং জাউইকে জুনলিনি পাঠিয়েছিল তাকে আনার জন্য। ফ্যাংইউ সেখানে গেলে ইউমিংকে দেখতে পায়, যে তার সাথে করে ফ্যাংইউকে নিয়ে যায়। এটা দেখে আবার জাউজির পছন্দ হয় না। ইউমিং তাকে অনেক উঁচু একটা জায়গায় নিয়ে যায়, যেখানে ল্যান্টন শোটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। সে তার জন্য একটা বাঁশি বাজায়, যেটা ইউমিংয়ের মায়ের ছিল। ইউমিং ফ্যাংইউকে নিজের ফিলিংসের কথা বলে, আর বলে এ বাঁশিটা সে তাকে দিতে চায়। ফ্যাংইউ বলে তোমার উচিত না এটা আমাকে দেওয়া, বরং সে মেয়েটাকে তোমার দেওয়া উচিত যে তোমাকে সত্যি ভালোবাসে। ইউমিং বলে আমি জানি তোমার মনে শুধুমাত্র জুনলিন আছে, তারপরও আমি একবার চেষ্টা করতে চেয়েছিলাম। ফ্যাংইউ তাকে রিজেক্ট করেছে। বেচারার মনটাই অনেক বেশি খারাপ হয়ে যায়। ফ্যাংইউ সেখান থেকে চলে যেতে চাইলে জুনলিন তাকে দেখতে পায়। সে বাহানা করে বলে আমি শুনেছি তুমি নাকি আমাকে ভালোবেসে ফেলেছো। ফ্যাংইউ বলে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। সে বলে কিন্তু আমার তো এটা দেখতে হবে। সে তাকে নিজের অনেক ক্লোজে আনে, আর এরপর তাকে কিস করে। এরপর জুনলিন ফ্যাংইউকে বলে এই ল্যান্টন শোটা আমি তোমার জন্য করেছি, কারণ আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। সে তাকে খুব সুন্দর করে প্রপোজ করে, আর ফ্যাংইউ তার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়। জুয়ো এদিকে জাউজিকে আবারও বলে তুমি যে ফ্যাংইউকে আগে ভাবতে সে ফ্যাংইউ নয়, আমি তোমাকে সত্য কথা বলছি।
ফ্যাংজিও বোকার মতো বলে দেয়, আমি মাঝে মাঝে তাকে তার গলায় থাকা রিংয়ের সাথে কথা বলতে দেখেছি। জু বলে, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই তুমি সুযোগ পেয়ে তার থেকে সেই রিংটা নিয়ে নাও আর এখানকার সবথেকে উঁচু মাউন্টেনে যাও, যেখানে একটা ফেরি থাকে। তুমি তাকে সেই রিংটা দেখালেই সে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবে। বোকার মতো জাওই তার কথায় রাজি হয়। আসলে সেখানে কোনো ফেরি ছিল না, বরং এসব কিছুই ছিল জুয়োর চাল। জাওই ফ্যাংইউর কাছে এসে বলে, আমি জানি তুমি অনেক টায়ার্ড, তাই তুমি শাওয়ার নিয়ে নাও। ফ্যাংইউ তার কথা মতো সেটাই করে। এই সুযোগে জাওজি স্পিরিট রিংটা সেখান থেকে চুরি করে নেয়। এদিকে রানী অনেক বেশি খুশি ছিল, কারণ সে জোর ব্যবহার করে কিছু তো কাজ একটু করতে পারছে। এরপর আমরা মাউন্টেনে থাকা এই মনস্টারটাকে দেখি। তার সাথে কিছুক্ষণ পরে জাওজির দেখা হবে। সে মাউন্টেনে একা একাই আসে, আর তার এখানে অনেক বেশি ভয় লাগছিল। জাওজিকে না পেয়ে ফ্যাংইউ এরপর গার্ডদের থেকে জানতে পারে জাওই মাউন্টেনে গিয়েছে, তাও আবার সেখানে অনেক পুরনো একটা ডেমনিক ব্রিস্ট থাকে। জাওজির জন্য ফ্যাংইউর অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই সে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জাওজি এদিকে অজ্ঞান হয়ে গিয়েছে। ইউমিং তার বাবার থেকে জানতে পারে ফ্যাংইউ সে মাউন্টেনে গিয়েছে। এই ডেমনটার হাত থেকে কেউই বাঁচতে পারে না। ইউমিং এর ফ্যাংইউ এর জন্য অনেক বেশি চিন্তা হয়, তাই সেও ফ্যাংইউকে বাঁচানোর জন্য চলে যায়। জাওজির জ্ঞান ফিরলে সে নিজেকে একটা গুহার মধ্যে দেখতে পায়, যে একটা মেয়ে ছিল। তার এমন হওয়ার পেছনের কারণ আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। মাউন্টেনে পৌঁছাতে ফ্যাংইউর একটু দেরি হয়ে যায়। ডেমনটা ফ্যাংইউকে দেখে তাকেও তার পেছনে নিয়ে যায়। ফ্যাংইউয়ের এখানে আসার খবর আবার জুনলিনও জানতে পারে। ফ্যাংইউ ডেমনটার পেছনে এসে দেখে এখানকার দৃশ্য তো অন্য কিছু বলছে। ডেমনটার হাতে আঘাত লাগার কারণে জাওই তার হাতে কাপড় বেঁধে দিয়েছে। ফ্যাংইউ বলে, তুমি কি তার ভাষা বুঝতে পেরেছো? জাওই বলে, হ্যাঁ,